Officially, this is our lecture 6 for section DA of Engineering Economics at the Department of Computer Science and Engineering. আমি আজকে ক্লাসে যেটা হবে যে প্রিভিয়াস ক্লাস থেকে আরো একটু ডিসকাশনে যাব বিকজ আই ফিল দ্যাট আপনাদের যেহেতু আপনারা ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস দিয়েছিলাম ওখান থেকে আপনাদের টাস্ক দেখে আমার কাছে মনে হয়েছে যে স্টিল the topic that is the circular flow diagram is not clear to you. So after some discussion about that topic, again we will develop another model. It's about the production possibility frontier. Then we are going to complete today's class, and there is two announcements for you. The first one is our class test will be held on next Tuesday, which means 2nd November, actually, sorry, my mistake. 2nd November, I'm going to take my first class test. And for that purposes, the syllabus will be, the topic will cover until the next class, which means next class already I will start a new chapter, which is chapter 4 from your reference book. So যতটুকু পড়াবো chapter 4 এর অতটুকু পর্যন্ত আমাদের class test এ থাকবে. And the second announcement is like, please be attentive on your class and whenever I assign any kind of breakout room activities, because again আমি বলে দিচ্ছি আমি দুইটা মার্কস এই ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস এর থেকে মানে তার ক্লাস পারফরমেন্স আর মোর স্পেসিফিকলি আমি যদি এটাকে বলি এখান থেকে আমি অ্যাডজাস্ট করে আসবো। নাম্বার 1, আপনাদের একটা ক্লাস টেস্ট, আমি যদি 3টা ক্লাস টেস্ট নেই তাহলে 4 নাম্বার ক্লাস টেস্ট বুঝবেন ওখান থেকে অ্যাডজাস্টমেন্ট হবে, অর আমি যদি 2টা নেই তাহলে 3 নাম্বার ক্লাস টেস্ট ওখান থেকে অ্যাডজাস্টমেন্ট হবে, মানে একটা ক্লাস টেস্টের মার্কস আমি ওখান থেকে অ্যাডজাস্টমেন্ট করে দিব। এবং আমি আপনাদের এই জিনিসটা ফাইনালি যখন আপনাদের ফাইল সাবমিট করি আপনাদের সেমিস্টার শেষে যেই ওখানে কিন্তু আমি এটা দেই, which means এটার ইম্পর্টেন্স এই জায়গায়। এবং গ্রুপ অ্যাক্টিভিটিস, গ্রুপ অ্যাসাইনমেন্টের জন্য একটা মার্কস থাকে আপনাদের, সেটা আপনাদের 5 মার্ক। তো এই 5 মার্কটাও কিন্তু আমি এখান থেকে দেবো, এটার জন্য আলাদা করে কোনো অ্যাসাইনমেন্ট আপনাদেরকে আমি দিব না। তো এই ইন টোটাল আপনি ধরে নিতে পারেন 20 মার্কস এর একটা একটা অ্যাডজাস্টমেন্ট কিন্তু আপনার এই ক্লাস পারফরমেন্স এবং এটা এই জন্য দেখবেন যে আমি অ্যাটেন্ডেন্সটা খুব কেয়ারফুলি নেই, কোনো মিস্টেক হলে আমি সেটাতে আবার শুনে নিই এবং হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম টাইম ম্যানুয়ালি অ্যাটেন্ডেন্স নিই, কারণ এই যে সবকিছুর এটার উপরে মার্কস দিব। তো এটার ব্যাপারে আমরা যাতে একটু কেয়ারফুল হই। ওকে, সো লেটস স্টার্ট টুডেস ক্লাস. So in our previous class we discussed about this figure which is about the circular flow, and this flow actually আচ্ছা একটু আমি আগে আসি যে এখানে আসলে প্রবলেমটা কোথায় হয়েছে, কোথায় বুঝতে পারিনি, সেই জায়গা থেকে ধরে আসাটা আমার মনে হয় বেটার হয়। এখান থেকে বুঝি নাই কোথায়, কেউ কি পড়েছেন আদৌ? আচ্ছা সামসেল বলেন, আপনি তো ক্লাসে রেগুলার থাকেন, হ্যাঁ ক্লাসে ছিলেন, তো আপনি বলেন যে আপনার এই আপনি কি ডায়াগ্রামটা বুঝেছেন? সামসেল কি ক্লাসে অ্যাটেন্ডেন্স দিয়ে চলে গিয়েছে? ঘুমিয়ে গেছে ম্যাম? এই ডায়াগ্রামটা কি বুঝেছেন স্যার ঠিকমতো? আচ্ছা সামসেলের কথা কোনো কারণে শুনতে পাচ্ছি না, কয়েকদিন আগে দেখছিলাম। এটা আমি পড়িয়েছি লাস্ট ক্লাসে, আমি এই টপিকটা কভার করেছি। আচ্ছা সঞ্জিদা আপনি আছেন ক্লাসে? সঞ্জিদা আলম 192 লাস্ট ডিজিট ইজ 81, আজকে ক্লাসে অ্যাটেন্ডেন্স দিয়েছেন এবং আপনি সবগুলো ক্লাস অ্যাটেন্ড করেন। সঞ্জিদা কি ক্লাসে আছে না নাই? পার্টিসিপেন্ট লিস্টও দেখতে পাচ্ছি। জি ম্যাম। তো এটা কি দেখেছেন একটু বাসায়? ম্যাম বাসায় দেখি নাই, তবে একটু একটু বুঝছি, আপনি ওই দিন বলছেন যে। আচ্ছা কোনো প্রবলেম আছে কোথাও যে স্পেসিফিক এই জায়গাটা ম্যাডাম বুঝি না, আরেকবার রিপিট করলে ইজি হয়? জি ম্যাম, একটু যদি রিপিট করেন ভালো হয়। মানে কোথায় বুঝেন না স্পেসিফিকলি, এরকম কিছু আছে? না ম্যাম, একটু জাস্ট মানে আপনি ইয়ে করে দিলেই হবে। আচ্ছা ধরেন আমি যখন সঞ্জিদার সাথে কথা বলছিলাম, অনেকেই এই জিনিসটাকে কি করে নেগেটিভলি নেবেন, ভাববেন যে যে সঞ্জিদা বুঝে নেই, এটা ম্যাডাম ইম্পর্টেন্স দিতে চাচ্ছে, এই কারণে আমরা সবাই হ্যাম্পার্ড হচ্ছে ক্লাসে। এখন আমরা 43 স্টুডেন্টস আছি, 43 হ্যাম্পার্ড হচ্ছি। তো দেখেন আসলে ফুল ক্লাসটাকে যদি আমি একটা ওভারঅল ইকোনমি হিসেবে ধরে নিই,
এবং হচ্ছে গিয়ে সেখানে আপনি নিজে একজন ইন্ডিভিজুয়াল হিসেবে ধরেন, তাহলে দেখেন আপনার ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটিস। আচ্ছা, নীলুফার মেবি কিছু বলতে চাচ্ছিলেন, বলেন ম্যাডাম। ম্যাম আসলে আপনার কথার উত্তর নিরুপা দিছিল, সানজিদা। ও আচ্ছা আচ্ছা, আমি পার্টিসিপেন্টটা দেখি নাই। সানজিদা কি ক্লাসে নাই? আচ্ছা, তো যেটা বলতে চাচ্ছিলাম, আচ্ছা নীলুফার যেহেতু রিপ্লাই করেছে, নীলুফারকে দিয়ে কথা বলি। তো যেটা বলছিলাম যে ধরেন আমি যখন নীলুফারের সাথে কথা বলছিলাম, কি হচ্ছে যে ওর আর আমার কনভারসেশন হচ্ছে, মানে আমরা দুজন ইন্ডিভিজুয়াল, আমাদের অ্যাক্টিভিটিস এর কারণে যেটা হচ্ছে যে ওভারঅল মানে ওভারঅল আপনারা সবাই কিন্তু হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু কোনো না কোনো কারণে আপনারা কিন্তু এইখানে এফেক্টেড। এফেক্টেড এইভাবে যে ওর সাথে আমি যতক্ষণ কথা বলছি দেখেন সবারই কিন্তু এখানে কনসেন্ট্রেশন কিছুটা ব্রেকডাউন হলো, বা কনসেন্ট্রেশনে মানে ওই দিকে যে আমাদের কি কথা হচ্ছে, বা ওই যে আপনারাই নোটিস করলেন, দেখেন আমি নোটিস করিনি যে শান্তিদের সাথে কথা বলছি না, আমি অন্য একজনের সাথে কথা বলছি, আরেকজন আনমিউট করে সেটা রিপ্লাই দিচ্ছিলেন। তো বিষয়টা অনেকটা এরকম দাঁড়ায় যে আপনি আপনি ধরেন এখানে আমি জানি না যে সঞ্জিতা কেমন ছিল, আমি এখন আপনাদের কোনো অ্যাসেসমেন্টে যাই নাই, আমি জাস্ট যে ব্রেকআউট রুমের ওটা দেখেছি, দেখে আমার মনে হচ্ছে যে আই নিড টু রিপিট দিস টপিক এগেন, দ্যাটস ইট। আর কিন্তু আমি কিছু বললাম না। তা আমি যখন আপনাদের কোনো অ্যাসেসমেন্টে যাই, আমি কিন্তু জানি না আপনি কেমন স্টুডেন্ট, কি কি সমাচার, এগুলো যেরকম কিছু জানি না, তেমনি হচ্ছে গিয়ে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আমরা তখন ইন্ডিভিজুয়াল বলি যে যারা হচ্ছে কি ডিমান্ড করে, মানে ডিমান্ড পোর্শনটাতে যাদের অ্যাক্টিভিটিস থাকে। এখন দেখেন আপনি ছোট হন বড় হন, আপনার কিন্তু আপনার অ্যাক্টিভিটিসটার ওভারঅল ইকোনমিতে একটা ইম্প্যাক্ট থাকবে, সেটা অনেক বড়ও হতে পারে, অনেক ছোট একটা ইম্প্যাক্ট হতে পারে। তো অ্যাকচুয়ালি সার্কুলার ফ্লো ডায়াগ্রাম উইল এক্সপ্লেন ইউ হাউ you are related with overall economy. ওই যে আমি বললাম যে I'm going to buy and consume some goods and services, বা I'm going to sell my own factors of production to earn, and using that money I'm going to purchase something. তো এই যে দেখেন যতই ছোটই হোক, আমার ইম্প্যাক্টটা যতই টাইনি হোক, আমি কিন্তু এই ছোট অ্যাক্টিভিটিস এর মাধ্যমে ওভারঅল ইকোনমিতে রিলেটেড। এই জন্য একটা এক্সাম্পল দিয়ে বললাম, যে কথা বলছিলাম এটা দেখেন পুরো ক্লাসে কিন্তু কোনো না কোনো একটু হলো হ্যাম্পার্ড করে। আমি যদি ওভারঅল 90 মিনিটস এর মধ্যে চিন্তা করি, আমি হয়তো ওনার সাথে কথা বলেছি 30 সেকেন্ড, 30 সেকেন্ড কিন্তু 90 মিনিটস এর জায়গায় কিছুই না, কিন্তু তারপরেও কিন্তু এটার টাইনি ইম্প্যাক্ট হলো আছে। ঠিক একইভাবে ধরেন বাংলাদেশে 18 কোটি মানুষ আছে, 18 কোটি মানুষের মধ্যে আপনি একা, সাপোজ মল্লিকের কথা বলতে হবে, মল্লিকের একটু ইকোনমিক অ্যাক্টিভিটিস, যে সে সাপোজ গ্রোসারি করে নিয়ে আসছে, বা সে হচ্ছে গিয়ে একটা জায়গায় পার্ট টাইম জব করছে, তো সেখানে সে লেবার সেল করছে, যতই ছোট তার ইকোনমিক অ্যাক্টিভিটিস হোক না কেন, ইট হ্যাজ সাম ইম্প্যাক্ট অন অল ওভার ইকোনমি। আমি এটাই বলতে চাচ্ছি, এবং এই ইম্প্যাক্টটা ছোট হলেও এই জিনিসটি আমরা এই সার্কুলার ফ্লো ডায়াগ্রামের মাধ্যমে দেখতে পারি। এবং যদি এই চ্যাপ্টারটা নোটিস করে দেখেন, দ্য নেম অফ দিস চ্যাপ্টার ইজ থিঙ্কিং লাইক অ্যান ইকোনমিস্ট। তো এখানে আসলে একজন ইকোনমিস্ট যে ওভারঅল পয়েন্ট অফ ভিউ থেকে, অর্থাৎ আমার ইকোনমিক অ্যাক্টিভিটিস এর যে ইম্প্যাক্ট ফ্যাক্টর আছে, এই যে জিনিসগুলো নিয়ে, এগুলোই কিন্তু আমরা এখানে আসলে কথা বলে থাকি। অ্যান্ড মোর স্পেসিফিকলি আমি যদি আরো একটু যাই, সেটা হচ্ছে গিয়ে যে মোর স্পেসিফিকলি যদি আমি যেতে চাই এখানে, সেখানে হচ্ছে কি আমি যেটা বলবো সেটা হলো যে এই যে ওভারঅল ইকোনমির কথা বলছি, এই ইকোনমি মানে ইটস এ মডেল। এখন দেখেন আমরা কিন্তু এই ধরনের মডেল বা ডায়াগ্রাম এগুলো ডেভেলপ করি হচ্ছে কি সায়েন্স রিলেটেড সাবজেক্ট গুলোর ক্ষেত্রে, কিন্তু আমি বারবারই বলেছি ইকোনমিক্স ইজ নট এ সাবজেক্ট ফ্রম সোশ্যাল সায়েন্স। আমাদের ইকোনমিক্সে যেটা হয়, মানে আমাদের বলা উচিত না, মানে ইকোনমিক্স সাবজেক্টটাতে যেটা হয় সেটা হচ্ছে কি যে কোনো নিউ মডেল অর এনি কাইন্ড অফ ওল্ড মডেল, when we are going to developing, then we have to prove it. Maybe we prove it by some data set, or from a proven model or some theoretical approach, but anyhow আমাকে এটা প্রুভ করে দেখাতে হয়, যেটা কিনা অনেক ক্ষেত্রে সাপোজ ধরেন আমি যদি সোসিওলজির কোনো থিওরি ধরি বা পলিটিক্যাল সায়েন্সের কোনো থিওরি, সেখানে আমার কিন্তু এখানে প্রুভে যেতে হয় না। তো যেহেতু আমরা এইভাবে আসলে ডেভেলপমেন্টের মাধ্যমে আসছি, তো তো এভাবে যেহেতু আসছি, তো এই কারণে হচ্ছে গিয়ে দেখা যায় যে এইভাবে যেহেতু দেখা যায়, তখন হচ্ছে গিয়ে আমরা আমরা যেটা করি সেটা হলো যে আমরা হচ্ছে তখন এই জন্য আমরা এই ধরনের মডেল, কতগুলো মডেল, তো আমরা প্রথম একটা মডেল ডেভেলপ করলাম। মডেলটা হচ্ছে গিয়ে আপনার যেখানে আমাকে দেখালো যে যেটাকে বলা যায় যে, আমি যেটা দেখলাম যে আমরা এখানে এটাকে কি বলবো,
যে এখানে আমরা হচ্ছে কি এমন একটা মডেল ডেভেলপ করলাম যেখানে আমরা দেখলাম যে হাউ উই আর রিলেটেড উইথ ওভারঅল ইকোনমি সেটা দেখবো, এবং পরের মডেলটা যেটা হবে যে সেখানে আবার দেখবো যে প্রোটেকশনের পসিবিলিটিস ফাইন্ড আউট করবো। এইভাবেও কিন্তু আমরা এখানে এটা পাবো। তো এখন আবার আরেকবার একটু ওভারঅল রিভিউতে যে আমরা আমাদের নেক্সট মডেলটাতে চলে যাই। So in this model, we find out there are two decision maker in an economy. Decision maker means they will decide about the everything, like our home. In our home, who are going to decide about everything, like what's going to what will be the house rent, where we're going to live, what will be our earning source. এই ধরনের দেখেন আমাদের বাসায় যখন আমরা ডিসিশন মেকিং এ যাই, আমার আপনার ডিসিশনে কি সব হয়? ধরেন আপনি এখন চান কক্সেস বাজারে বাসা বানায় থাকতে, পসিবল? আপনার বাবা মা যদি না চায়? না ম্যাম। তো দেখেন আমাদের বাবা মা বাসায় না যে চাইলে ম্যাম আমি নিজে চাইলে ওইটাই তো বলছি, আপনি চাইলেন কিন্তু ইভেন আচ্ছা স্যার আমি আমার কথাই বলি, আমার তো মানে আমি এখন আর্ন করি, তারপরে এখন আমি আমার বাবা মার কথার বাইরে যেতে পারি। মানে আমার বাসার ডিসিশন মেকার আমার বাবা মা। আমার মা অনেক অসুস্থ, একদমই মানে কোন কথাবার্তা বলতে পারে না, এরকম টাইপের। তারপরেও আমার আমার বাসার ডিসিশন মেকার তারাই, আব্বু আম্মু যেটা বলবে সেটাই হবে, এরকম আমি জাস্ট ওইটা বলছি। তো যেরকম একটা প্রত্যেকটা সিস্টেমের একটা স্পেসিফিক ডিসিশন মেকার থাকে, তেমনি একটা ইকোনমির দুইটা ডিসিশন মেকার আছে, এই দুইজনই সবকিছুর ব্যাপারে ডিসিশন নেয়। মজার ব্যাপার হচ্ছে এখানে বাসায় যেমন শুধু বাবা মা, এখানে শুধু মানে দুইজন মানুষ না, এখানে অনেকগুলো মানুষ মিলে একটা গ্রুপ ক্রিয়েট করেছে, এই গ্রুপগুলোই হচ্ছে ডিসিশন মেকিং করছে। তো দ্য ফার্স্ট ডিসিশন মেকার তাদেরকে আমরা বলছি হাউস হোল্ড। ওয়ার গোয়িং টু ডিসাইড অ্যাবাউট দ্য ডিমান্ড পোর্শন, আমি কি কিনবো না কিনবো এই ব্যাপারে ডিসিশন নিচ্ছে। অ্যান্ড দ্য সেকেন্ড থিং ইজ ফার্ম, we're going to decide about the supply portion, মানে and the another name of household is আমি বলেছিলাম individual or consumer, কাস্টমারও বলা যায়, বাট কাস্টমার আমার কাছে খুব অফেন্সিভ একটা ওয়ার্ড মনে হয়, কাস্টমার ওয়ার্ডটা ইউজ করি, বাট একই মিনিং করে। একইভাবে ফার্মের অনেকগুলো নাম আছে, ফার্ম বলি, প্রডিউসার বলি, আর হচ্ছে কি সাপ্লায়ার বলা যায়। সো এটা হচ্ছে কি নাম। তো এই দুইটা গ্রুপ অফ পিপল থাকে, obviously এরা their people, so those group of people actually the decision maker in an economy. So আমি হাউসহোল্ড দিয়ে বলা শুরু করেছিলাম because we all belong to household, because to survive in the society we have some basic need, that means we have to buy and consume some goods and services. So first thing is, what is good? Good means the product which is tangible, or which is visible, or which can be measured easily. কিছু প্রোডাক্ট আছে যেটাকে আমরা ট্রান্সফার মানে একজন থেকে আরেকজনের কাছে পাঠাই দিতে পারি, বা হচ্ছে কি ভিজুয়ালাইজ করতে পারি, বা মেজার করতে পারি, এই ধরনের প্রোডাক্টকে আমরা বলছি হচ্ছে কি গুডস। যেমন আমি বলেছিলাম যে যেটাকে হচ্ছে গিয়ে আমরা যেটা হচ্ছে আমি যেটাকে বলতে পারি যে কি বলবো, যেমন আপনি এখন ক্লাস করছেন, আপনি একটা সেলফোন ইউজ করে হয়তো ক্লাস করছেন, বা আপনার ল্যাপটপটা সামনে নিয়ে আপনি ক্লাস করছেন, মানে এখানে যেটা হচ্ছে যে আপনি কিন্তু কোনো না কোনো প্রোডাক্ট ইউজ করছেন। তো এই প্রোডাক্টটা দেখেন আপনি চাইলেই কাউকে না কাউকে ট্রান্সফার করে দিতে পারেন, এই বেনিফিটসটা কিন্তু আপনার আছে। বা আপনি চাইলেই এটা হচ্ছে গিয়ে মেজার করতে পারেন যে এই ধরনের প্রোডাক্ট গুলোকে আমরা বলে থাকি গুড। বাট দ্য থিং ইউ আর গেটিং ফ্রম মাই ক্লাস, আজকে সকালে ক্লাসে এটা বলছিলাম যে ইউনিট মেজার করা, মানে 7টা ইউনিট আছে যেগুলো দিয়ে আমরা সবকিছু মেজার করতে পারি। তো আপনি কি আমার ক্লাস শেষে বলতে পারবেন যে যে আজকে ম্যাডামের ক্লাস থেকে আমি হচ্ছে গিয়ে 10 ক্যান্ডেলা পরিমাণ হচ্ছে গিয়ে, ক্যান্ডেলা হঠাৎ করে এটা মনে পড়েছে যে দীপন তীব্রতার একক পড়াতে যে ওদের এটা আমার মনে পড়ে গেছে আজকে সকালে। তো দেখেন আপনি কি বলতে পারবেন যে আমি আজকে ম্যাডামের ক্লাস থেকে 10 ক্যান্ডেলা পরিমাণ ইকোনমিক্স শিখে আসছি? বা আপনি কি বলতে পারবেন আমি লাইক 100 মোল পার লিটার পরিমাণ হচ্ছে গিয়ে ইকোনমিক্স শিখে আসছি? এরকম কিন্তু কিছু বলতে পারবেন না। So there are some goods which can be measured, which can be visualized, or which can be tangible. Those are good. But এই ক্রাইটেরিয়া গুলোই আমি যার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল করতে পারবো না, অ্যাপ্লিকেবল করতে পারবো না, তাকে হচ্ছে গিয়ে আমি বলবো সার্ভিসেস। তো যাই হোক না কেন, এত কথার মেইন কথাটা যেটা ছিল যে আমরা যখন একটা ওভারঅল ইকোনমি নিয়ে কথা বলি তখন দেখা যায় যে we are the consumer, or we are from the individual part sorry, we are from the household part. So to survive in the economy we have some basic, so those basic need are food,
clothes, shelter, healthcare, education, and among them the first three, that is food, clothes, and shelter, those are goods, and the healthcare and education, those are services. So to survive in the economy, we purchase those from the market for goods and services. So there, consumer or where the household is the buyer. এখন আপনি বললেন যে ম্যাডাম আমি কেন কিনবো, আমি কিনবো না, আমার সার্ভাইভ করার দরকার নেই। এখন ঠিক আছে, আমি আপনার কথার সাথে এগ্রি করলাম। এখন নিজেকে নিজে প্রশ্ন করেন, আপনার বেঁচে থাকার উদ্দেশ্যটা কি? কেন বেঁচে আছেন? বা আচ্ছা ঠিক আছে, এই এত কঠিন প্রশ্নের উত্তর ফিলোসফিক্যাল কিছুতে না, যে একটু চিন্তা করেন তো, কি না করলে মানে কি কি করলে আপনি বেঁচে থাকবেন? দেখেন তো, উইদাউট ফুড বেঁচে থাকবেন একটা দিন, আচ্ছা একদিন না 10 দিন বেঁচে থাকতে, তারপরে কি আর থাকতে পারবেন? ক্লোথ, উইদাউট ক্লোথ বেঁচে থাকতে পারবেন? উইদাউট ক্লোথ পারবো না। আচ্ছা, আমার কথার মিনিংটা বুঝেন তারপরে রিপ্লাই করেন। আমার কথা হচ্ছে কি, এগুলো কি আমাদের লাইফের গোল না, যে এগুলো অ্যাচিভ করা? ফুড, ক্লথ, শেল্টার বা হেলথ কেয়ার বা এডুকেশন, এগুলো ছাড়া কি আমরা আসলে আমাদের বেঁচে থাকার উদ্দেশ্য কি? এগুলোই কনজিউম করা। এগুলো যদি কনজিউম না করতে পারি, আমি খুব বেশি দিন সার্ভাইভ করতে পারবো না। তো তাহলে আমার লাইফের গোলই হচ্ছে এগুলো কনজিউম করা। তাহলে এগুলো কনজিউম আমি করতে চাচ্ছি, তাহলে কনজিউম করার জন্য আমার কি লাগবে? টাকা লাগবে, কারণ আমাকে তো ফ্রি দিবে। আমি কি করলাম, আমার টু সার্ভাইভ, এই যে বললাম সার্ভাইভ করার জন্য। এখন হ্যাঁ, যিনি বললেন যে মানে আমি ক্লোথ ছাড়া বেঁচে থাকতো, তার কাছে হয়তো ক্লোথটা মেইন কনজাম্পশন আইটেম না, বাট ইন সাম কেসেস তার ক্লোথও লাগবে। বাট এগুলো তো লাগবে, এটাই বলতে চাচ্ছিলাম, ভালোভাবে বেঁচে থাকতে হলে ওনার এগুলো লাগবে। তো এগুলো আমি যখন পারচেস করতে যাবো, আই নিড হোয়াট, আই নিড মানি। তো আমি কি করলাম, আমি ঠিকই গুডস এন্ড সার্ভিসেস এগুলা পারচেস করলাম ফ্রম দ্য মার্কেট ফর গুডস এন্ড সার্ভিস, এন্ড ফর দ্যাট পারপাস আই হ্যাভ টু স্পেন্ড। সো এই স্পেন্ডিংটা, এই টাকাটা কোথা থেকে আসবে? এই টাকাটা আসার জন্য আমি কি করলাম, এই যে আবার নিজের কথা চিন্তা করেন, আর্ন করি কিভাবে আমরা? আপনি বলেন না আমাকে তো আর্ন করতে না, আমার বাবা আর্ন করে আনে, আমি সেখান থেকে চলছি, বা মা আর্ন করে আনে, সেখান থেকে চলছি, বা আমার ফ্যামিলির অনেক অ্যাসেট আছে, আমি ওখান থেকে চলছি। আচ্ছা, যেভাবেই চলেন না কেন, দেখেন তো এখানে কি কোনো না কোনো ভাবে ফ্যাক্টরস অফ প্রোডাকশন, ওই যে ল্যান্ড, লেবার, ক্যাপিটালের কথা বলেছেন, দো aren't those related with your earning, and those is only owned by yourself or those individual? এরকম কি ঘটনা ঘটছে না? দেখেন তো, আমি আমার কথাই বলতে পারি, আমি আমার মাঝে মধ্যে আমি নিজেই চিন্তা করি, আচ্ছা আমার বেঁচে থাকার উদ্দেশ্য কি, কেন বেঁচে আছি, কি উদ্দেশ্য নিয়ে বেঁচে আছি, কি কাজ করছে? তখন চিন্তা করি যে বেঁচে থাকার জন্যই তো এত কাজ করা, এবং এই কাজগুলো কেন করছে, যে যাতে একটা স্পেসিফিক কিছু আর্নও করতে পারি, যেটা দিয়ে আমার যে বেঁচে থাকার জন্য যা যা দরকার, উপকরণ দরকার, সেগুলো আমি আর্ন করতে পারি। তো বেঁচে থাকার জন্য আমি কি সেল করছি? ডেফিনেটলি আই এম সেলিং মাই লেবার হিয়ার, আই এম সেলিং মাই ইন্টেলেকচুয়াল ক্যাপিটাল, মানে ইন্টেলেকচুয়াল স্কিল হুইচ ইজ ক্যাপিটাল, আমি এগুলো সেল করছি। সেটা যে কোনো না যে কোনো জায়গায় সেল করছি। সেটা যে আমাকে গ্রিন ইউনিভার্সিটির কাছে সেল করতে হবে এমন কোনো কথা নেই, অন্য কোথাও সেল করতে পারবো, কিন্তু কোনো না কোনো ভাবে সেল করছে, এন্ড আর্নিং ফ্রম দেয়ার। দেন ওই যে যে মানিটা আসে, সেটা দিয়ে কিন্তু আমি গুডস এন্ড সার্ভিসেস পারচেজ করি। হয়তো হ্যাঁ, আপনি বলতে পারেন ম্যাডাম একটু আগে তো বললেন আপনি ডিসিশন মেকার না। হ্যাঁ, ওইখানেও বলতে চাচ্ছিলাম যে আমি হয়তো ডিরেক্টলি এখানে আর্নিং মানে পারচেজটা আমি করছি না, হয়তো একটা ইনডিরেক্টলি আমার হচ্ছে, কিন্তু আমি কিন্তু কাজগুলো করে থাকছি। তো দেখেন, নিজেই চিন্তা করেন যে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল প্রথমে আপনি যেটা করেন, কোনো না কোনো ভাবে আপনি কনজাম্পশনে যাচ্ছেন, যেগুলা ছাড়া মানে যেই প্রোডাক্ট গুলো কনজাম্পশন ছাড়া আপনার পক্ষে পসিবল না টু কনজিউম দেম, ইউ নিড মানি। তো এই মানির জন্য আপনি তখন কি করছেন, ইউ আর সেলিং ইউর ফ্যাক্টরস অফ প্রোডাকশন হুইচ ইজ ল্যান্ড, লেবার, ক্যাপিটাল। এখন ইটস নট ম্যান্ডেটরি যে আপনার ল্যান্ড থাকতে হবে আপনি ওইটাই সেল করবেন, বা ক্যাপিটাল থাকতে হবে ওইটাই সেল করবেন। আপনার যে কোনো একটাও থাকতে পারে, বা সবগুলোই থাকতে পারে, সবগুলো সেল করে আপনি আর্ন করতে পারেন। So when we are selling our land, labor, capital in the market for practice and production, এই same household দেখেন এই সেকেন্ড মার্কেটটাতে কি হয়ে যাচ্ছে, সেলার, that means household sell. And when we are selling those, আমরা কি বলছি, when we sell labor we get wages, when we sell land, আমরা land অনেক সময় সেল করি, অনেক সময় হচ্ছে রেন্ট দেই, তো সেখান থেকে আমরা রেন্ট পাচ্ছি। or আমরা ক্যাপিটাল, যেটা বলতে আমরা মানিও বুঝতে পারছি, আমরা স্কিলও বুঝতে পারছি, সেখান থেকে আমরা প্রফিট পাই। So এটা যাই বলি না কেন, wage, rent or profit, it's a form of money, that means income. So in the form of money or dollar, we earn those, and এই earning টাই ঘুরে আবার দেখেন household এর কাছে আসে, and then household use this money as a spending purpose.
এই গেল হচ্ছে গিয়ে হাউসহোল্ড রিভিশন। নাও লেটস টক অ্যাবাউট দ্য ফার্ম পোর্শন। ফার্ম মিন্স দ্য প্রোডিউসার অর দ্য সাপ্লায়ার। সো দ্য মেইন অ্যাক্টিভিটিস আচ্ছা এখন আসি আমার ক্লাসে, আমি এটা আগের দিন বলছি আমার ক্লাসে আমার কাজ কি। আই এম দ্য প্রোডিউসার, ইউ আর দ্য কনজিউমার। এখন চিন্তা করেন তো, মানে যত যাই হোক আমার অ্যাক্টিভিটিসটাই এখানে এমন যে আমি কিন্তু সাপ্লাই করা ছাড়া আমার কোনো ওয়ে নাই। আমি আচ্ছা আমি না চার্জিং পোর্টের সাথে আমার ল্যাপটপ লাগিয়ে রেখেছি, এটা করলে না আমার কথা ইকো হয়। আমার কথা কি কোনো কারণে ভাইব্রেট হচ্ছে? না ম্যাম। আচ্ছা জি ম্যাম, মাঝে মাঝে হয়। ফাইন। যদি কথা শুনতে মানে এটা আমার ল্যাপটপে যে নতুন করে যখন করেছে একটু একবার প্রবলেম করেছিল, তখন থেকে এই সমস্যাটা হয়েছে। তো যদি কোনো কারণে মনে হয় যে কথাটা ভাইব্রেশন হচ্ছে তাহলে বলবেন, আমি চার্জিং পোর্ট থেকে অফ করে দিব। আচ্ছা, লাস্ট ক্লাসগুলোতে হতো। হ্যাঁ আমি ওটা ফিল করি, আমি তো ওটাই বললাম সকালের ক্লাসে ওরা বললো তখন আমি খুলে রাখলাম। তো আপনাদের ক্লাসেও যদি হয় জাস্ট আমাকে বলবেন, একটু খুলবো। আচ্ছা তো চলে আসি, দেখেন এখন আমার মেইন অ্যাক্টিভিটিস কি আমার ক্লাসে। ডেফিনেটলি আমি এনি হাউ ক্লাস নিব, সাপ্লাই দিব, এটাই হচ্ছে আমার বিষয়। এখন অ্যাজ এ প্রোডিউসার আমরা কি করি? প্রোডিউসারদের কিন্তু মেইন কনসার্ন থাকে what to produce and sell the goods and services। দেখেন আমার সাপ্লাই দিলে হলো না, তো এটা মার্কেটে জাস্টিফিকেশন থাকতে হবে, মানে এটা সেলেবল প্রোডাক্ট হতে হবে, এটা বোঝাতে চাচ্ছি। সো অ্যাজ এ প্রোডিউসার মাই মেইন টার্গেট ইজ টু প্রোডিউস and sell goods and services। এখন আসি, আমি এখন নিজেকে প্রোডিউসার হিসেবে চিন্তা করছি, বা আপনিও নিজেকে প্রোডিউসার হিসেবে চিন্তা করতে পারেন। আপনি যখন কিছু প্রোডিউস করতে যাবেন আপনার কি লাগবে? ডেফিনেটলি ইউ নিড সাম র ম্যাটেরিয়ালস। যাই তৈরি করেন না কেন, আপনি কম্পিউটার চিপ প্রোডিউস করেন আর আপনি হচ্ছেন গিয়ে সাপোজ কৃষক হয়ে যান, দেখেন তো ওই যে তিনটা ফ্যাক্টরস এর প্রোডাকশনের কথা বলে আসছিলাম, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এগুলো লাগছে না? জি ম্যাম। ধরেন আপনি আপনি জি, বলেন ma'am। যে ম্যাডাম আমি একটা কম্পিউটার মানে আমি একটা অপারেটিং সিস্টেম ডেভেলপ করতে চাচ্ছি, এরকম একটা ফর্ম দিলাম, আমি যতটুকু বুঝি আপনাদের অ্যাক্টিভিটিস। ম্যাডাম এখানে আমার ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, আপনার কি অফিস সেট আপ করতে হবে না? ল্যান্ড লাগবে। আপনার কি কিছু এমপ্লয়ার লাগবে না, যারা হচ্ছে গিয়ে এমপ্লয়ি লাগবে না যারা আপনাকে হেল্প করবে? দ্যাট মিন্স ইউ নিড লেবার। আপনার কি মেশিনারিজ আইটেম লাগবে না? অ্যাটলিস্ট তো কয়েকটা ল্যাপটপ লাগবে, তাও আবার হাই ডেফিনেশনের ল্যাপটপ লাগবে। তাহলে কি ক্যাপিটাল লাগছে না? তো অলরেডি আপনি তিনটা ইউজ করে ফেলছেন। তো তাহলে আমি আমার অ্যাজ এ প্রোডিউসার মাই মেইন টার্গেট ইজ টু প্রোডিউস এন্ড অবভিয়াসলি প্রোডিউস এন সেলেবল প্রোডাক্ট। তো এটা তৈরি করতে তো আমার প্র্যাকটিসের প্রোডাকশন লাগছে। So when I'm producing any kind of product, that means I'm producing goods and services and I'm going to sell it to the market of factors of production. So in the market of factors of production, farms are the seller. So আমি যখন সেল করছি ডেফিনেটলি আই উইল আর্ন সামথিং। আমি এখানে আমার লেবার সেল করছি বা আমি আমার স্কিলটাকে সেল করছি, আমি কি আর্ন করি না? এটা দিয়ে আমি কি তৈরি করছি? এখান দিয়ে আমি সার্ভিস তৈরি করছি, যে সার্ভিসটা তৈরি করছি আমি এখান থেকে আর্ন করছি। বা আমি যদি ফ্রিল্যান্সার হিসেবেও কাজ করি, যেখানেই যাই আমি আমার সার্ভিসটা তৈরি করে যখন সেল করতে পারবো সেখান থেকে আর্ন করবো। দ্যাট মিনস উই আর আর্নিং রেভিনিউ। রেভিনিউ, এটাকে আর্নিং বলা উচিত না, মানে উই আর আর্নিং রেভিনিউ ফ্রম when we are selling any goods and services. So again, এখন যেহেতু গুডস এন্ড সার্ভিসেস সেল করবো তাহলে এটা তো তৈরি করতে হবে। আমি তৈরি করতে যাই দেখলাম আই নিড দ্য ফ্যাক্টরস অফ প্রোডাকশন এন্ড আই ডোন্ট ওন অল অফ দেম। যেমন আমি নিজেই যখন এই ক্লাস লেকচারটা প্রডিউস করছি, yes I own the labor। আমি হয়তো যে স্কিল এখানে যে লেবারটা এফোর্টটা যেটা ইউজ হচ্ছে, বোথ হিউম্যান এন্ড ফিজিক্যাল এফোর্ট, মেন্টাল এন্ড ফিজিক্যাল এফোর্ট, আমি হয়তো সেটা ওন করছি। বাট ডু আই ওন দ্য ক্যাপিটাল, হুইচ মিনস যে ল্যাপটপ ইউজ করছি বা ইন্টারনেট সার্ভিস ইউজ করছি বা ইলেকট্রিসিটি ইউজ করছি, এগুলো তো আমি ওন করি না। এগুলো আমার কি করতে হচ্ছে? এগুলোকে আমার পারচেস করে নিয়ে আসতে হচ্ছে। তো তার মানে কি আমি যখনই কিছু একটা তৈরি করছি আই এম হায়ারিং দোজ ফ্যাক্টরস এর প্রোডাকশন। সো যখন আমি এই ফ্যাক্টরস এর প্রোডাকশন হায়ার করে নিয়ে আসবো, সো ইন দ্য মার্কেট ফর ফ্যাক্টরস এর প্রোডাকশন আই এম দ্য বায়ার। সো ফার্মস বাই ফ্রম দিস মার্কেট। সো এই মার্কেট থেকে আমি কি করলাম? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল পারচেস করে আনলাম। যেমন হ্যাঁ ডেফিনেটলি আমি ল্যান্ড পারচেস করেছি, মানে আমি আমার বাসা এক জায়গায় সেট আপ করেছি, সো এখানে আমাকে রেন্ট পে করতে হয়। আমি ক্যাপিটাল, এই যে আমি ইন্টারনেট সার্ভিস নিচ্ছি, আমি এই জন্য প্রতি মাসে মাসে তাদেরকে রেন্ট দিচ্ছি, ইলেকট্রিসিটি পারচেস করছি, পে করছি, বা এই যে মানে এই যে ল্যাপটপ কিনেছি এটার জন্য পেমেন্ট করতে হচ্ছে, আমি কিন্তু মানে অলরেডি এই যে ফ্যাক্টরস অফ প্রোডাকশন সেল করে যাচ্ছি।
সো এই যে সেলটা করছি তার ফলে আমি প্র্যাকটিসের প্রোডাকশন গুলো দিয়ে আমি যে প্রোডাক্টটা তৈরি করছি সেটা আমি মার্কেটে সেল করলাম। দেন আবার অ্যাজ এ ইন্ডিভিজুয়াল যখন আমি নিজেকে চিন্তা করলাম তখন ওইখান থেকে কিছু গুডস এন্ড সার্ভিসেস তৈরি হলো, সেটা আমি কনজিউম করছি, সেটা ইউজ করে আমার এনার্জি হচ্ছে, সেখান থেকে আমি আমার প্র্যাকটিসের প্রোডাকশন সেল করছি। আবার সেই প্র্যাকটিসের প্রোডাকশনে কোনো না কোনো ভাবে ইউজ করে কিছু ফার্ম আবার গুডস এন্ড সার্ভিসেস তৈরি করছে, সেই গুডস এন্ড সার্ভিসেস আবার আমি পারচেস করে আসছি। দেখেন there is a flow and it's unbreakable. In the same way there is another flow of dollar which is unbreakable too. And যতদিন আপনি বেঁচে থাকবেন you are not out of this circle. So that's why its name is circular flow. Circular flow, and it's a diagram. That's a circular flow diagram, and we all are a part of it. Maybe our share is very tiny, but we all are a small part of it. And our everybody's individual activities has some impact on all over economy. ওকে ফাইন, আপনার হয়তো মনে হতে পারে যে না ম্যাডাম আমার অ্যাক্টিভিটিস ইমপ্যাক্ট করে না। এটার জন্য যে কোনো একটা প্রিন্সিপাল দিয়ে চিন্তা করেন। যেমন একটা প্রিন্সিপাল আছে, পিপল রেসপন্ড টু দ্য ইনসেন্টিভ। আপনার রেসপন্ডও যেমন হবে আমার রেসপন্ডও, সেম সিচুয়েশনে উই আর ডুইং দ্য সেম থিং, এরকম একটা কথা ছিল। সো দ্যাটস ওয়াই when the price increases we all individual demand less. So that's why it has a very tremendous impact on the market for goods and services, and it's a proven theory. তো এই কারণে দেখা যাচ্ছে যে দেখবেন যে এখন দেখবেন যে বাজারের যে অ্যানালাইসিস গুলো হয় সেখানে ম্যাক্সিমাম যখনই কনজিউমারদের রিফ্লেকশন নিতে চায় আপনি ফাইন্ড আউট করেন, সবাই বলে যে কম কিনছি, জিনিসপত্র যেহেতু দাম বেড়ে গেছে মার্কেটে সার্ভাইভ করতে পারছে না, কম কিনছে, এই কথাটাই সবাই বলে। কারণ কি? কারণ আসলে মানুষজন সার্ভাইভ করতে পারছে না। তো যেহেতু সার্ভাইভ করতে পারছে না, বেটার ওয়ে কনজিউম লেস, তাই করছে। এটার ইম্প্যাক্ট হিসেবে দেখবেন যে বাজার ব্যবস্থা যদি আরো যায় সেটার ওভারঅল একটা ইম্প্যাক্ট আছে, প্রোডাকশন কমে যাচ্ছে, সাপ্লাই কমে যাচ্ছে, এরকম হচ্ছে। তো দিস ইজ দ্য সার্কুলার ফ্লো ডায়াগ্রাম, এবং বলেছিলাম যে এটা একটু আঁকতে হবে, এটা একবার এঁকে নিলে দেখা যাবে যে পরবর্তীতে এখান থেকে কোশ্চেন করলে আপনার জন্য সুবিধা। এবং এটার একটা অসুবিধা হচ্ছে কি, যে কোনো একটা জায়গায় মিস্টেক করলে ওভারঅল ডায়াগ্রামটা ভুল হয়ে যায়। So now let's move on the next model. Our next model is about the production possibility frontier. Economics এর মজাটাই হচ্ছে গিয়ে যে the topic will say you what is it. That means ওয়ার্ডটাই এমন থাকে, ওয়ার্ডিংটাই এমন। আমার কাছে এটা খুবই ভালো লাগে যে নামটা শুনলে বোঝা যায়। যেমন ইয়াতে অনেক কিছু বোঝা যায় না, মানে অন্যান্য সাবজেক্টে আমি দেখেছি যে নামটা থেকে, যেমন ধরেন ওহমস ল থেকে আমার বোঝার উপায় নাই যে ইটস টকিং অ্যাবাউট ইটস টকিং অ্যাবাউট ভোল্টেজ। বাট ইকোনমিক্সে এমন কোনো ল নাই যে ধরেন কেনশিয়ানস ল এরকম ভাবে নাম বলে না। কেনশিয়ানেরও যে কেইনসের যে লটা আছে এটার নামও আছে। আপনার লটা হচ্ছে গিয়ে ইন্টারেস্ট রেট, এই ভুলে গেলাম, ইন্টারেস্ট রেট অ্যান্ড ইনফ্লেশন আনএমপ্লয়মেন্ট থিওরি অ্যাবাউট এরকম। তো ওইখানেও কিন্তু কেনশিয়ান ল এইভাবে আসে না। তো এটাই বলতে চাচ্ছিলাম যে ইকোনমিক্স এর মজা হচ্ছে কি ম্যাক্সিমাম কিছু ওয়ার্ডিংটা এমন হয় যে সেখান থেকে আপনি ফাইন্ড আউট করে ফেলতে পারেন যে হোয়াটস দে আর গোয়িং টু এক্সপ্লেইন। So our second model is about the production possibility frontier. তো নামটা একটু বুঝি, প্রোডাকশন পসিবিলিটি মানে কি? প্রোডাকশন মানে উৎপাদন, পসিবিলিটি মানে হচ্ছে সম্ভাবনা, উৎপাদনের সম্ভাবনা। ফ্রন্টিয়ার বলতে একটা কার্ভ বুঝায়, মোর স্পেসিফিকলি এটা একটা টেবিল বুঝায় which has some information. তো আমরা একটা টেবিল দেখবো যেখান থেকে উৎপাদনের সম্ভাবনা বের করবো, এরকমই আমরা একটা কিছু দেখতে যাচ্ছি। সো আগে একটু ডেফিনেশনটা পড়ি, তারপর আমরা একটা ছবি আঁকবো, আবারও আমার সাথে আপনাদের ছবিটা আঁকতে হবে, তারপরে হচ্ছে কি আমরা আসবো। তো ডেফিনেশনটা একটা গগবাধা ডেফিনেশন আছে, একটু পড়ে দেখি বইয়ের ডেফিনেশনটাই আমি যাই এখানে। So both the production possibility frontier is a curve that shows the combination of output that an economy can produce and something. আসলে যেটা বললো যে প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার কি, একটা গ্রাফ দেখতে পাবেন which will show you some combination of output, কিছু আউটপুটের অর্থাৎ কিছু প্রোডাকশনের কম্বিনেশন পাবেন। The interesting fact is that those combination of output can be produced using the available technology and practice of production or the resources you have. অর্থাৎ ধরেন বাংলাদেশের পিপিএফ আঁকতে চাইলাম, শর্টকাটে বলি পিপিএফ, তাহলে পিপিএফ টা এমনই হবে, দেখা যাবে যে পিপিএফ এর প্রত্যেকটা পয়েন্ট থেকে বাংলাদেশে যে প্রোডাক্ট তৈরি হবে সেটা একটা আউটপুট পাবেন। কিন্তু ওই প্রত্যেকটা পয়েন্ট আপনাকে কি দিবে, প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে গিয়ে আপনাকে
মানে সেই প্রত্যেকটা পয়েন্ট আপনাকে এটাই দেখাবে যে ওইটুকু তৈরি করতে আপনার সেম বাংলাদেশে যতটুকু লেবার আর ক্যাপিটাল আছে ওইটাই লাগছে, এরকম একটা জিনিস আপনাকে এখানে দেখাবে। তো চলেন এখন একটা ছবি আঁকি, তাহলে সেখান থেকে আমাদের কাছে ক্লিয়ার হবে। তো আমি আগে ছবিটা আঁকি, তারপর আরেকবার এক্সপ্লেন করব, তারপরে হচ্ছে গিয়ে যাবো, এই জন্যই বললাম যে ছবিটা এঁকে আসি। তো পেন এন্ড পেপার না থাকলে কাইন্ডলি নিয়ে নিবেন। এবং আবারও বলছে আমি ভালো না, দেখা গেল যে এটা আজকে অ্যাডজাস্ট করে ফেলতে বলতে পারি, টেকআউট ফ্রম অ্যাক্টিভিটিজ এর ওই জায়গায়। ম্যাম খাতায় আঁকবো? হ্যাঁ, খাতায় আঁকবেন। খুবই সোজা একটা ছবি, এই কারণে জাস্ট খাতায় আঁকবো, কারণ এখান থেকে অপরচুনিটি কস্ট বোঝার একটা বিষয় আছে, তো ওই জন্য আঁকতে হবে। আমি জাস্ট কি করলাম, র্যান্ডম একটা এক্স এক্সিস নিলাম, একটা ওয়াই এক্সিস নিলাম, দেন আই এম ট্রাইং টু ড্র এ, হ্যাঁ উল্টা হয়ে গেল, কনকেভ একটা কার্ভ আঁকবো বোল্ড শেপের। কনকেভ একটা কার্ভ আঁকলাম। আমি দুইটা সেকশনে সেম রাখার জন্য নিজ সকলের সেকশনে এই এক্সাম্পল দিয়েছি বলে ওদেরও এটাই দিলাম, আপনাদেরও এটাই লিখছি। আমি এক্স এক্সিসে নিলাম ক্রপস এন্ড ওয়াই এক্সিসে নিলাম হচ্ছে কার্ডস, কোয়ান্টিটি অফ কার্ডস, মানে একটা দেশে কতগুলো কার্ড তৈরি হচ্ছে আর ক্রপস তৈরি হচ্ছে এটা। And ধরে নিলাম, it's our assumption that is in this economy there are 100 laborers, 120 laborers. This economy has 120 laborers and 10,000 টাকা capital. এতটুকু আমরা ধরে নিলাম। And definitely start from the origin, that means 0 point. এরপর আমি যেটা করছি এখন হচ্ছে I took some random point, একদমই র্যান্ডম কিছু পয়েন্ট, আমি পয়েন্টগুলোর নাম দেবো এ বি সি। বাট আমি যেটা করব সেই র্যান্ডম পয়েন্ট থেকে আই ড্র সাম স্ট্রেট লাইন। আচ্ছা এটা অন্য কালার দিব। সো এই র্যান্ডম পয়েন্ট থেকে আমি যেটা করব, আই উইল ড্র সাম স্ট্রেট লাইন। তো আমি দেখেন প্রথমে একটা র্যান্ডম পয়েন্ট নিলাম, ওটা থেকে আমি ঠিক এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস এর দিকে দুটো স্ট্রেট লাইন ড্র করে নিচ্ছি। আই নো আপনারা এগুলোতে অনেক ভালো আঁকতে পারেন, তারপরও এই জায়গাগুলো একটু ভুল করেন বিধায় আমি এটা করেই দেখাচ্ছি ক্লাসে, এবং আমার সাথে আপনাদেরও ড্র করতে হবে, ইটস ম্যান্ডেটরি। আমি একটা নিলাম, আর একটা র্যান্ডম পয়েন্ট নিলাম, সেম থিং এগেন আমি এটার থেকে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস এর দিকে দুটো স্ট্রেট লাইন ড্র করে নিচ্ছি। Again I took another random point and again I draw two straight line for x axis and y axis. তো এখানে আমি কোয়ান্টিটি দেখাতে হবে বোঝানোর জন্য আমি আমার মতো ইচ্ছে মতো কোয়ান্টিটি নিচ্ছি। এটাও আপনার ইচ্ছে, আপনি আপনার ইচ্ছে মতো কোয়ান্টিটি নিতে পারবেন, কোনো প্রবলেম নাই সেখানে, আপনি আপনার ইচ্ছে মতো কোয়ান্টিটি নিয়ে এখানে কাজ করতে পারবেন। আমি আমার মতো করে বুঝে আমার কাছে যেটা মনে হচ্ছে সেই মতো আমি একটা কোয়ান্টিটি নিচ্ছি। আপনার যদি মনে হয় আমি এই কোয়ান্টিটি নিব না ম্যাডাম, অন্যরকম নিব, সেটাও নিতে পারবেন। আচ্ছা, তো এখানে আমরা কি করলাম, এখানে আমরা হচ্ছে গিয়ে আচ্ছা র্যান্ডম পয়েন্ট গুলোর নামও দিয়ে দিই। আমি যে র্যান্ডম পয়েন্ট গুলো নিয়েছি এটার একটা পয়েন্টের নাম দিলাম এ, আরেকটা নিলাম হচ্ছে বি, এটা সি। আচ্ছা এবার গকবাদার ডেফিনেশনটা যেটা পড়ে আসলাম সেটা আগে বুঝে নিই। ডেফিনেশনটা আমাকে বলছে এরকম যে প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার মিনস ইটস আ কার্ভ and each point of this production possibility frontier, মানে এখানে কি আমরা এখানে তিনটা পয়েন্ট নিয়েছি এ বি সি, কিন্তু আমি চাইলে কি এখানে অসংখ্য পয়েন্ট নিতে পারবো না? প্রত্যেকটা বিন্দু থেকে তো একটা করে পয়েন্ট বের করা যায়, এরকম এই যে অসংখ্য পয়েন্ট যেগুলো আমরা নিতে পারছি, every point will give you some different combination of output. Like a point দেখেন, a point I can produce 50 units of crop and 80 units of car. At B point I can produce 100 units of crop and 60 units of car, or at C point I can produce 130 units of crop and 30 units of car. Whatever the point is, that means each point will give you different combination of output
which can be produced using the available technology and resources that economy has. তার মানে এই যে আমি একটা পিপিএফ আঁকলাম, প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টের আঁকলাম, এটার এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, অথবা আমি যেই ডিফারেন্ট পয়েন্টে নেই না কেন, সেই পয়েন্টে যেই কম্বিনেশন অফ আউটপুট আসুক না কেন, এটা তৈরি করতে ঠিক আমাদের এইটুকু ইউনিট অফ লেবার অ্যান্ড ক্যাপিটাল লাগবে। এটার মিনিংটাই এটা। অর্থাৎ এই সেম অ্যামাউন্টের ইয়া তৈরি করে আমরা হচ্ছে গিয়ে আপনার যেটা হবে যে আমি এ পয়েন্টেও প্রোডাকশনে যেতে পারবো, বি পয়েন্টেও প্রোডাকশনে যেতে পারবো। আচ্ছা, একটু নামটা দিতে ভুলে গিয়েছি। এই ইকোনমিক্স একটা প্রবলেম হচ্ছে গিয়ে প্রত্যেকটা ফিগারের নাম দেখবেন যে নিচে লেখা থাকে, এবং এটা না লিখলে এটা মেজর মিস্টেক, এটা লিখে দিতে হয়। এখান থেকে মার্কস ডিডাক্ট করার জায়গা থাকে, কিছু সিস্টেম থাকে না। এই কোর্সের এই একটা অসুবিধা, নাম লিখতে হয় সব জায়গায়, কি বুঝাইতেছে না মার্কস কেটে দিলাম এরকম। তো আপনারাও নাম লিখবেন। তো যেটা হচ্ছে যে এবিসি যে পয়েন্টেই যাই না কেন ম্যাম সেই পয়েন্ট। কিসের নাম বললেন আমি বুঝলাম না, আমার নেটের একটু সমস্যা হচ্ছে, কথা কাটে গেছিল। আচ্ছা, মানে যখনই আমরা কোনো ছবি আঁকবো, আমরা তো কেবল ছবি আঁকা স্টার্ট করলাম, এরপরে নেক্সট ক্লাসেও যখন আমরা ডিমান্ড সাপ্লাই নিয়ে পড়বো, দেখবেন যে হিউজ ছবি আঁকবো আমি। প্রত্যেকটা ক্ষেত্রে দেখবে যে ফিগারের নাম লিখে দিব নিচে, এটা কি, এটা ডিমান্ড কার্ভ না সাপ্লাই কার্ভ, এটা কি পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট না মনোপলি মার্কেট, এরকম অনেক কিছু থাকবে। তো এটাই বলছিলাম যে নামগুলো না লিখলে মার্কস ডিডাকশনের জায়গা থাকে, কারণ যাতে ভুল না হয়। আমরা যখনই কোনো ছবি আঁকবো নিচে নাম লিখি, যেমন আমি আজকে নাম লিখতে ভুলে গিয়েছিলাম প্রথমে, তো এটাই বললাম আমি এখন যেমন লিখে নিলাম, আপনারা একটু মনে করে নামটা লিখবেন। জি ম্যাম। সো যেটা বলছিলাম যে আমি এবিসি যেই পয়েন্টেই থাকি না কেন সেই পয়েন্টেই, মানে এবিসি কেন, আমি র্যান্ডম আরো পয়েন্ট নিতে পারি, সি এফ ডি যা খুশি নাই নি, সেই পয়েন্টেই দেখা যাবে যে I will get different combination of output, but the interesting fact is that we need the same amount of labor and capital to produce them, which means আমি এখন বি পয়েন্টে তৈরি করলাম, বি পয়েন্টে দেখেন আমার ক্রপ, যেমন আচ্ছা এ থেকে আসি, কারণ আমি এ পয়েন্টে তৈরি করলাম, দেখেন আমার এ পয়েন্টে ক্রপ তৈরি করছি 50 units and car তৈরি করছি 80 units. So to produce them I need this amount of labor and capital, that means 120 units of labor and 10,000 টাকা capital. Suppose when I move to A to B point, আমি এ থেকে B তে মুভ করে আসলাম, এখানে কি হলো দেখেন তো, now when I move to A to B point, now I'm producing 100 units of crop and 60 units of car, which means I'm producing more units of crop but less amount of car than the previous one, from the point A. So যাই করি না কেন same আমার now I'm getting different combination of output, but still I need the same amount of factors of production, that is 120 units of labor and 10,000 টাকা capital to produce them. Or suppose আপনার মনে হলো না ম্যাডাম আমি এ থেকে বি না, এ থেকে সি পয়েন্টে প্রোডাকশনে যাব, তাহলে দেখেন আরো কি ক্রপ প্রোডাকশন বাড়ছে না, বাড়ছে না কমছে? জি ম্যাম বাড়ছে। 50 থেকে দেখেন না এখন একদম অলমোস্ট ডাবলেরও বেশি হয়ে যাচ্ছে। কিন্তু দেখেন তো আবার একইভাবে কার প্রোডাকশন অনেক কমে আসছে না, বাট এ আর সি পয়েন্টের মধ্যে মানে it obviously gives you different combination of output, but the similarities between these 2 point is এই দুটো পয়েন্টেরই প্রোডাকশনের জন্য আমার ওই যে সেম অ্যামাউন্টের লেবার আর ক্যাপিটাল লাগবে। সেম অ্যামাউন্টের লেবার ক্যাপিটাল লাগবে মানে হচ্ছে কি এই যে এখানে যে আউটপুটটা বলতেছে ঠিক ওইটাই লাগবে, বুঝছেন? হ্যালো হ্যালো ম্যাম আলটিমেটলি আমার হ্যাঁ 120 বলেন বলেন। লেবার আর এই যে 1 লাখ টাকাই লাগবে। 1 লাখ না 10,000 টাকা। বুঝিনি, আবার একটু বলবেন? ম্যাম আলটিমেটলি আমার লেবার আর টাকাটা সেম লাগতেছে, আমি যেই প্রোডাকশনে যাই না কেন, এ থেকে বি তে যাই বা এ থেকে সি তে যাই। সো ম্যাম এখানে কি বোঝানো হচ্ছে যে লেবার আর টাকা একই থাকলে মনে করেন যে কোনো একটা কিছু স্যাক্রিফাইস করে আরেকটা কিছু গেইন করতে হবে, এরকম কিছু? হ্যাঁ এই তো বুঝতে পেরেছেন, এখানে একটা স্যাক্রিফাইজেশনের বিষয় আসছে, সেটা আমি আসবো অপরচুনিটি কস্টে, বুঝতে পারছেন? ম্যাম এরকম কোনো মডেল নেই যেখানে স্যাক্রিফাইস না করেই না দুইটা? না স্যাক্রিফাইস করা ছাড়া আমরা কি, যেটা আমরা এট এ টাইম কি অনেকগুলো কাজ করতে পারি?
You have to give her something to get it. আচ্ছা সো এখানে আমরা কিন্তু আসবো। আচ্ছা এবার আসি, সেটা হচ্ছে গিয়ে দেখি যে তাহলে এইটুকু বুঝতে পারছি যে তাহলে পিপিএফ টা কি, প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার উইল গিভ ইউ ডিফারেন্ট, মানে ইচ পয়েন্ট অফ পিপিএফ উইল গিভ ইউ ডিফারেন্ট কম্বিনেশন অফ আউটপুট, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট you need the same amount of ক্যাপিটাল এন্ড লেবার। ক্যাপিটাল আর লেবার ওগুলো বাদই দেন, মানে ফ্যাক্টরস এর প্রোডাকশন যেটা ওই ইকোনমিতে আছে ওইটা ইউজ করে আপনি ডিফারেন্ট কম্বিনেশন অফ আউটপুট অফ প্রোডাক্ট তৈরি করতে পারবেন, সেটার একটা পসিবিলিটিস আপনাকে এই কার্ভটার প্রত্যেকটা পয়েন্ট থেকে দেখাবে। এখন আপনাদের কথা ধরেই আসি, এখানে যে প্রবলেমটা আমরা খুঁজে পেলাম সেই জায়গাটাতেই আসি। সেটা হচ্ছে আমরা এখানে যেটা খুঁজে পেলাম, দেখলাম যে দেখেন বইয়েও কিন্তু এরকম ছবি আছে, এই জন্য দেখাচ্ছি। আমরা যেটা দেখলাম যে আমরা যখন ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্টে মুভ করছি, আমার মনে হচ্ছে যে দোজ ডিফারেন্ট পয়েন্ট গিভস আস সাম ডিফারেন্ট কম্বিনেশন অফ আউটপুট, হুইচ মিন্স কোনো জায়গায় একটু বাড়ে কমে এরকম একটা বিষয় হচ্ছে। So actually, each point of a PPF will help you to find out what can I say? Each point of PPF will help you to find out the opportunity cost. আমি এখানে opportunity cost এর ক্যালকুলেশনে আসতে পারবো। দেখি তো কিভাবে আসতে পারি। দেখেন আমি যখন A থেকে B পয়েন্টে যাচ্ছি, মানে দেখেন আমি কিন্তু সেম অ্যামাউন্টের লেবার ক্যাপিটালই ইউজ করছি, যেটা আমার এখানে দেওয়া ছিল সেটা ইউজ করছি, কিন্তু সমস্যা হচ্ছে নাও আই এম প্রডিউসিং মোর 50 ইউনিটস অফ ক্রপ। যে 50 থেকে 100 ইউনিটস এ গেলাম, দ্যাট মিনস আই এম প্রডিউসিং মোর 50 ইউনিটস অফ ক্রপ, বাট ইন দ্য সেম টাইম আমি যখন 50 ইউনিট বেশি ক্রপ তৈরি করতে যাচ্ছি, আমার কিন্তু লেস লেস কার আমি এখান থেকে প্রডিউস করতে পারছি। মানে আমি যে কারটা এখানে প্রডিউস করছি, নাও আই নিড লেস, মানে আমি কিন্তু 20 ইউনিটস অফ লেস কার নাও আই ক্যান প্রডিউস। এখন আপনার প্রশ্ন হতে পারে ম্যাডাম কেন আমি 20 ইউনিটস অফ লেস কার প্রডিউস করব? আমি এখন এই 50 ইউনিট আপনার ক্রপ বেশি তৈরি করার জন্য কি হচ্ছে, আপনার লেবার আর ক্যাপিটালটা তো ফিক্সড, আপনার কাছে ঠিক 10,000 টাকা 10,000 টাকাই আছে, এর বেশি নাই। আবার 120 জন লেবার আছে, 120 জনই আছে, এর বেশিও নাই। তো আপনি এর বেশি তো কোথাও পাবেন না। তো এর বেশি যদি রিসোর্সেস আপনি না পান এবং এর বেশি যদি আপনি লেবার না পান, তাহলে যখন আপনি বেশি ক্রপ তৈরি করতে যাচ্ছেন, মানে ওই রিসোর্সটা আপনি ক্রপ প্রোডাকশনে ইউজ করে ফেলছেন, দ্যাট মিনস ইউ আর গেটিং লেস রিসোর্সেস টু প্রডিউস কার। বুঝতে পারছি? সো তার মানে টু আমাদের প্রডিউস, হ্যাঁ, রিসোর্স বাড়াইতে হবে যদি আমরা সেম অ্যামাউন্ট, মানে কারও বেশি পরিমাণে প্রডিউস করছে আর ক্রপসও যদি তৈরি করতে হলে আমার বেশি রিসোর্স লাগবে। এখন কথা হচ্ছে কি, একটা ইকোনমি থেকে আমি চাইলে রিসোর্স বাড়াই ফেলতে পারি। ধরেন বাংলাদেশে এখন হিউম্যান ক্যাপিটাল আছে হচ্ছে গিয়ে ধরেন 10 কোটি মানুষ কর্মক্ষম। আপনি কি চাইলেই এখন 20 কোটি মানুষকে কর্মক্ষম করে ফেলতে পারবেন? না। বা ধরেন বাংলাদেশের হাতে ক্যাপিটাল হিসেবে আছে হচ্ছে মানে 1 কোটি টাকা, বাংলাদেশে সব মানুষ মিলায়, আপনি কি চাইলে এই টাকাটাকে 100 কোটি টাকা বানিয়ে ফেলতে পারবেন? আমরা চাইলেও পারি না। তাহলে আমরা এখন কি করতে পারি? তাহলে উই হ্যাভ টু ফাইন্ড আউট যে আমি আসলে কোন প্রোডাকশনে যাবো। আচ্ছা এই কথাটা পরে আসে, তাহলে অপরচুনিটি কস্টের জায়গাটা বুঝতে পারছি। দ্যাট মিনস when we try to produce more 50 units of crops, which means we have to give up 20 units of car production. আমি 50 ইউনিট বেশি ক্রপ তৈরি করতে গেলে এখানে 20 ইউনিটস অফ কার প্রোডাকশন গিভ আপ করে আসতে হবে। বা আরো একটু আসে, ধরেন আমি এ থেকে সি পয়েন্টে আসলাম, সো এখানে হচ্ছে গিয়ে আমি এখন কি করছি, এ থেকে যখন সি পয়েন্টে আসছি আমি 100 থেকে 130, মানে 50 থেকে 130 ইউনিটস অফ ক্রপ প্রোডাকশন যাচ্ছি। দ্যাট মিনস আই এম প্রোডিউসিং মোর 80 ইউনিটস অফ ক্রপ। সো when I am producing more 80 units of crop, দেখি তো আমি কতটুকু কার প্রোডাকশন গিভ আপ করে ফেলছি। 50 ইউনিটস অফ কার প্রোডাকশন কি করছি, ছেড়ে দিতে হচ্ছে না? একই কথা হইতে পারে, কেন 50 ইউনিটস অফ কার প্রোডাকশন গিভ আপ করছি বলেন তো? কারণ হ্যাঁ বলেন, ক্রপটা বেশি করতেছি যে। হ্যাঁ ক্রপটা বেশি তৈরি করছে, তাহলে ক্রপটা বেশি তৈরি করতে যে 50 ইউনিট কার প্রোডাকশন আমি ছেড়ে দিচ্ছি, মানে যে গিভ আপ করছে, এটাই আমার অপরচুনিটি কস্ট টু প্রডিউসিং মোর ইউনিটস অফ ক্রপ। এখন অপরচুনিটি কস্টের রিজনটা কি? ওই যে আমার অপরচুনিটি কস্ট যখন আমরা পড়েছিলাম ওখানে আমরা বলেছিলাম যে আমাদের
রিসোর্স যেটা থাকে সেটা হচ্ছে স্কেয়ার, মানে ওটা একটা ফিক্সড রিসোর্স থাকে, এটার বেশি আমরা ইউজ করতে পারি না। আমি ওখানে সবসময় টাইম নিয়ে কথা বলেছিলাম, এখানে আমার স্কেয়ার রিসোর্স হিসেবে প্র্যাকটিসের প্রোডাকশনের কথা বলছে। তো দোজ আর মাই স্কেয়ার রিসোর্স হিয়ার, আমি চাইলেও এর বেশি তো এখানে ইউজ করতে পারবো না। তো তাহলে যেটা হবে যে আমি তখন এই যে গিভ আপ, এই যে বললাম অপরচুনিটি কস্টের এই জায়গা আসলে। সো এখানে একটা খুব কমন একটা কনক্লুশনে আমরা এখানে আসি যে ইচ পয়েন্ট অফ পিপিএফ will each point of PPF can calculate the opportunity cost. আচ্ছা, মোহাম্মদ ইমরান, জি স্যার বলেন। ম্যাম আমি তো মানে কার কি বলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারকে তো আর ক্রপ প্রডিউস করার জন্য ইউজ করতে পারবো না, তাই না ম্যাম? তো তাইলে এই বিষয়টা আচ্ছা, আমি মনে হয় পয়েন্টটা আপনার ধরতে পেরেছি। মানে আপনি বলতে চাচ্ছেন মনে হয় এরকম যে ম্যাডাম আমি কেন ক্রপ প্রোডাকশনে যাব, বা বাংলাদেশে কেন বেশি ক্রপ প্রোডাকশন হবে, বা কেন কম কার প্রোডাকশন হবে, এরকম কিছু? না ম্যাম, ধরেন আমাদের বাংলাদেশে হচ্ছে 100 জন স্কিলড ম্যান পাওয়ার আছে, যার মধ্যে হচ্ছে 30 জন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, 20 জন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, 50 জন কৃষক। এখন গভর্নমেন্ট চাচ্ছে যে আমি এই বছর এই অর্থ বছর আমি ক্রপের প্রোডাকশন বেশি করব। আমি তো আর 100 জনকে ক্রপ প্রোডাকশন ইউজ করতে পারবো না, তাই না ম্যাম? কারণ সফটওয়্যার আচ্ছা, ইঞ্জিনিয়ার তো আর আমি কৃষকের কাজ করতে এইটা পারবে না। আসলে স্কিল ওয়াইজ তো আসলে এখানে আসে না। এখানে আমি আচ্ছা, এখানে একটা বিষয় আছে, আপনার কথাটা আমি কিছুটা ধরতে পারছি। আই হোপ আমি যেটা বলবো এখান থেকে অ্যান্সারটা পেয়ে যাবেন। এটা অ্যাকচুয়ালি ওই ইকোনমিটার উপর ডিপেন্ড করে যে ইজ ইট লেবার ইন্টেন্সিভ ইকোনমি আর ক্যাপিটাল ইন্টেন্সিভ ইকোনমি। আচ্ছা, এটাও বুঝাচ্ছি। মানে কিছু দেশে যেটা হয় যে লেবার চিপ হয়, আবার কিছু দেশে যেটা হয় যে ক্যাপিটাল চিপ হয়। তো যেই দেশে যেই রিসোর্সটা চিপ, আমরা ওই রিসোর্স ইউজ করি আসলে প্রোডাকশনে যাই। যেমন বাংলাদেশে যদি প্রোডাকশনটা খেয়াল করে দেখেন, দেখবেন যে আমাদের প্রোডাকশনটা মানে লেবার ইন্টেন্সিভ টাইপের, আমরা লেবার ইউজ করে যে প্রোডাকশনে যাচ্ছি এই ধরনের একটা হচ্ছে গিয়ে ইকোনমিতে। দেখেন আমরা কিন্তু এগ্রি বেসড ইকোনমি, এগ্রিতে দেখেন আমার কিন্তু এগ্রিতে কম্পিউটার দরকার নেই। কৃষক যখন ক্রপ প্রোডাকশনে যাচ্ছে, আবার কি কম্পিউটার দরকার আছে, না ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের দরকার আছে, না সিভিল ইঞ্জিনিয়ারের দরকার আছে? দরকার আছে? আমার শুধু লেবার হইলেই হইলো, মানে কিছু ডে লেবার হইলেই হলো, যারা কিনা খালি ক্রপ মানে ওই ধান লাগাতে পারলেই হলো, জমিতে ফার্টিলাইজার দিতে পারলেই হলো। আচ্ছা, এখন এসে কেন এটা হচ্ছে? বিকজ আমাদের দেশে ক্যাপিটাল ইজ ভেরি এক্সপেন্সিভ। আপনি দেখেন তো একটা মেশিনারিজ, বাংলাদেশে মেশিনারি সেটআপ টেটআপ করতে কি পরিমাণ টাকা লাগে। কেন বাংলাদেশে, কেন আপনার মাথায় এটা কখনো আসে না যে বাংলাদেশে কেন কার প্রোডাকশন হয় না, কেন বাংলাদেশে কম্পিউটার প্রোডাকশন হয় না? যেই হারে জার্মানিতে হচ্ছে বা জাপানে হচ্ছে, সেই হারে বাংলাদেশে কেন কার বা কম্পিউটার প্রোডাকশন হচ্ছে না? কারণ ম্যাম হিউম্যান রিসোর্স হচ্ছে চিপার দেন অটোমেশন। ইয়েস, সো হিউম্যান রিসোর্স চিপার। এখন দেখেন সেগুলা দিয়েই কিন্তু আমরা জিনিস তৈরি, আমাদের দেশে কি তৈরি হয়? আমাদের দেশে ফুড আইটেম তৈরি হয়, আমাদের দেশে হচ্ছে গিয়ে রেডিমেড গার্মেন্টস গার্মেন্টস আইটেম তৈরি হয়। মানে আমরা এগুলো তৈরি করছি, বিকজ এগুলো তৈরি, দোজ আর লেবার ইন্টেন্সিভ প্রোডাক্ট। নাও লেটস টক অ্যাবাউট ইউএসএ ইকোনমি। আমরা মনে আছে ওই যে ট্রেড ক্যান মেক এভরিওয়ান বেটার অফ, এটা এক্সপ্লেন করতে যে আমি একটা মডেলের মতো দেখিয়েছিলাম যে বাংলাদেশ থেকে কেন রেডিমেড গার্মেন্টস এর প্রোডাক্ট কিনে নিয়ে যাচ্ছে ইউএসএ। ওখানে আমরা দেখতে পেয়েছিলাম যে ইউএস এর ক্যাপিটাল খুবই সরি ইউএস এর লেবার খুবই এক্সপেন্সিভ। তো ইউএস এর লেবার খুবই এক্সপেন্সিভ। তো যেটা হচ্ছে যে ইউএস এর লেবার যখন খুবই এক্সপেন্সিভ, তখন হচ্ছে আমরা ওখানে যেটা হলো যে আমরা দাঁড়ান ওয়েট আ মিনিট, ইউএস এর লেবার খুবই এক্সপেন্সিভ। তো ওখানে হচ্ছে গিয়ে আমরা যেটা হলো যে আমরা ইয়াতে যে চলে গেলাম যে আমরা, ওরা যেহেতু লেবার এক্সপেন্সিভ, ওরা ক্যাপিটাল ইন্টেন্সিভ প্রোডাক্টের দিকে যাচ্ছে। সো ইউএস এর ইকোনমিটিকে আপনি তাকালে দেখবেন যে ওনার মেশিনারিজ আইটেম, লাইক আমি যে বলছি যে মেশিনারিজ আইটেমকে আমরা খুব বেশি তৈরি করতে পারি, কি কার প্রোডাকশনে যেতে পারি, খুব চিপ রেটে কার প্রোডাকশন হওয়া পসিবল। বা মানে আমার আমার দেখেন ইউএসএ তে কার খুবই চিপ একটা জিনিস। আমরা যেভাবে সেলফোন কিনি বাংলাদেশে, এইভাবে ওরা কার কিনে, বিকজ গাড়ির দাম ওখানে এতই কম। তো এটা কিভাবে পসিবল? বিকজ ওদের দেশের ক্যাপিটাল চিপ। তো এটা আসলে ওই দেশের ইকোনমির উপর ডিপেন্ড করে। এখন আপনি আসলে এটা বলতে, আপনি যেটা বলছিলেন যে মানে স্কিল লেবারটা ডিফারেন্ট, তখন যেটা হবে কি ইনভেস্টমেন্টটা বেশি গভর্নমেন্ট চেষ্টা করবে, যেহেতু আপনি বলেই দিলেন ফার্মারের সংখ্যা বেশি, ইনভেস্টমেন্টটা তখন ক্রপের দিকে বেশি হবে। বাকি যে
50% যারা হচ্ছে ডিফারেন্ট অকুপেশনের বা ডিফারেন্ট স্কিলের তাকে ধরে যতটুকু ক্যাপিটাল প্রোডাকশনে যেতে যাওয়া যায়। কিন্তু যেহেতু আমাদের হচ্ছে লেবার ইন্টেন্সিভ প্রোডাক্টের লেবারও বেশি এবং হচ্ছে কি দেয়ার চিপ, আমরা বেশি এখানে গভর্নমেন্টের কনসেন্ট্রেশন থাকবে ক্রপ প্রোডাকশন। এটা ইকোনমিটার উপর ডিপেন্ড করে। ওকে, সো ফাইনালি এখন যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, আমি আশা করেছিলাম যে এরকম একটা প্রশ্ন হয়তো আসতে পারে। একজন একটু বলেছিলেন, আমি মিস্টেকেনলি ওটা নোটিস মানে ওইভাবে নোটিস করতে পারি নাই। আমার ফাইনাল যে কথাটা ছিল সেটা হচ্ছে গিয়ে যে ম্যাডাম কিভাবে ওই যে লেবার ইন্টেন্সিভ থেকে আরো ভালো যাওয়া যাবে ক্যাপিটাল ইন্টেন্সিভ, কোনো কারণে যদি একটা দেশের রিসোর্স বাড়ে, অর্থাৎ তখন যেটা দেওয়া, যেমন এখানে একটা পিপিএফ আমরা দেখতে পাচ্ছি। সো আমরা যদি ইফ উই মুভ টু দ্য সি পয়েন্ট, দেখেন এটা কিন্তু পিপিএফ এর বাহিরে। এই সি পয়েন্টটা আনঅ্যাটেনেবল ইন দ্য কারেন্ট সিচুয়েশন, এই বইয়ের যেটা দিয়েছে। আবার এই ডি পয়েন্টটাও আনঅ্যাটেনেবল। আচ্ছা, ডি পয়েন্টটা কেন আনঅ্যাটেনেবল এটা বলে নিন। আপনি বলতে পারেন যে ম্যাডাম এটা তো ইনসাইড দ্য পিপিএফ, এই পয়েন্টটা কেন আনঅ্যাটেনেবল হবে? বিকজ দেখেন আপনার হাতে 120 জন লেবার আছে, আপনি নিশ্চয়ই এর মধ্যে অর্ধেক লেবার বসায় রেখে একটা প্রোডাকশনে যাবেন, আপনি আপনার 100% রিসোর্স ইউটিলাইজেশনে যাবেন, এটাই কমন কথা। ধরেন আরো যদি আসে, আপনার হাতে 24 ঘন্টা সময় আছে, আপনি নিশ্চয়ই দিনের সময়টাকে 20 ঘন্টা বানাই নিবেন না, আপনি 1 ঘন্টা 24 ঘন্টাই ইউটিলাইজ করুন, সেটা ঘুমাই কাটান আর সেটা পড়াশোনা করেই কাটান, কিছু না কিছু পারপাসে ইউজ করবেন। ইন দ্য সেম ওয়ে আপনার হাতে যে রিসোর্স আছে ইউ উইল ইউজ ইট 100%। সো দ্যাটস ওয়াই আমরা এটাকে লেস ইউজ করে একটা লেস পয়েন্ট, মানে ইনার একটা কোনো পয়েন্টে কখনোই প্রোডাকশনে যাবো না। এবার আসে আপার পয়েন্ট, সি পয়েন্টে যে প্রোডাকশনে যাবো, স্যার আমার তো অতগুলো লেবারই নেই, ক্যাপিটালই নেই, তাহলে আমি কিভাবে সি পয়েন্টে প্রোডাকশনে যাবো? সাপোজ আপনার হাতে 24 ঘন্টা সময় আছে, এখন এই সি পয়েন্ট অ্যাটেন্ড করতে হলে আপনার সময় লাগবে 36 ঘন্টা, আপনি 36 ঘন্টা কই পাবেন? দিনই তো 24 ঘন্টা, বুঝতে পারছি, রিসোর্সই তো নাই। হ্যাঁ, এখন কোনোভাবে যদি 36 ঘন্টায় দিন বানানো যায় তখন আপনি যাবেন। তো সে কোনোভাবে যদি এটা আমরা অ্যাটেন্ড করতে পারি তখন আমরা যাব। যেমন এখন যদি বলেন যে বাংলাদেশে তাহলে কি ম্যাডাম কোন ইকোনমিতে প্রোডাকশন বাড়ে না, এই একই পিপিএফ আমরা সবসময় ঘোরাফেরা থাকতে থাকি? না, বাই দা টাইম আমাদের আস্তে আস্তে রিসোর্স ইনক্রিজ, ইনপুটটা ইনক্রিজ করছে, কারণ আমাদের দেশে পপুলেশন বাড়ছে, দ্যাট মিনস স্কিল লেবার বাড়ছে। এই যে আপনারা সবাই স্কিলড হচ্ছেন, এটা কি একটা দেশের অ্যাসেট না? এই যে আপনারা যখন লেবার ফোর্সে জয়েন করেন, তার দেশের জন্য রিসোর্সটাকে অ্যাড করলেন, সেখান থেকে আমরা আরো ভালো লেভেল অফ প্রোডাকশন পাবো, এরকম একটা বিষয় এখানে। তো দ্যাটস ইট এই চ্যাপ্টারে। তো এখানে আমরা যেটা হবে যে আমি একটু স্পেসিফিকলি বলি, এখান থেকে আমি প্রশ্নটা কেমন করবো। এখান থেকে একটা আমি অলরেডি বলে ফেলেছিলাম, প্রশ্নটা অনেকটা এরকম হয় যে can you explain how each point of PPF calculate the opportunity cost? So দেখেন আমরা যখনই একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে মুভ করছি, we have to give up some good to produce another one because we have the same level of resources to produce them. So এই জিনিসটাকে সুন্দর করে যদি একটা ইউনিট অ্যামাউন্টে আমরা এক্সপ্লেইন করতে পারি, তাহলে দেখা যাবে যেটা আমরা অ্যান্সারটা পাবো। আচ্ছা, এরপরে এই আচ্ছা, তারপরে আর কারোর কোনো কোশ্চেন থাকলে আমাকে আস্ক করতে পারেন, আই উইল অ্যান্সার দ্যাট। Do you have any question? ম্যাম এই গ্রাফটা ম্যাম আরেকবার যদি বলতেন। গ্রাফটার আরেকবার কি বলবো স্যার, আমাকে একটু স্পেসিফিকলি বলেন। মাঝে ম্যাম ডিসকানেক্ট হয়ে গেছিলাম তো। পিপিএফটা কি? পিপিএফ হচ্ছে একটা গ্রাফ যেটার ইচ পয়েন্টে, যেমন এখানে আমার বইয়ের পিপিএফটা এখন আমি দেখাচ্ছি, এখানে অনেকগুলো পয়েন্ট দিয়েছে এ বি ই এফ। সো এ তেই যাই, বি তেই যাই, ই তেই যাই, এফ পয়েন্টেই যাই, মানে একটা পিপিএফ এর যে অসংখ্য পয়েন্ট হতে পারে, অসংখ্য পয়েন্টের দোজ উইল গিভ ইউ সাম ডিফারেন্ট কম্বিনেশন অফ আউটপুট, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট to produce those different combination of output you need the same amount of resources, and more specifically the available resources that economy has, সেটা নিয়ে আপনি আসলে এই পিপিএফ টা ড্র করতে পারেন। পিপিএফ টা আসলে একটা দেশের ওভারঅল পিপিএফ টা আমরা তৈরি করি এবং সেখান থেকে আসলে বুঝি যে ওভারঅল ইকোনমিতে আমরা কি প্রোডাকশনে যেতে পারি। এখানে একটা কমন কোশ্চেন লাস্ট সেমিস্টার আমি পেয়েছিলাম, ওরা আমাকে একটা প্রশ্ন করেছিল, এরকম ছিল যে ম্যাডাম এখানে তো দুইটা প্রোডাক্ট দেখাচ্ছেন, একটা দেখালেন ক্রপ, মানে একটা এগ্রি বেসড প্রোডাক্ট দেখালাম, খেয়াল করে দেখেন, মানে একটা লেবার ইন্টেন্সিভ প্রোডাক্ট দেখালাম, একটা ক্যাপিটাল ইন্টেন্সিভ প্রোডাক্ট দেখালাম। এখন বাংলাদেশের পিপিএফ আঁকতে চাচ্ছেন, বাংলাদেশে তো দুইটা প্রোডাক্ট তৈরি হয়, তখন আসলে আমরা পিপিএফ টা কিভাবে ড্র করি বা ওখান থেকে কিভাবে পলিসি মেকাররা ডিসিশন নেয়। এখানে তো ডিসিশন মেকিং আসতে হয় যে আমি কোন দিকে বেশি যাব।
এটার জন্য একটা আসে, দেখেন আমি প্রোডাক্ট গুলোকে ক্যাটাগরাইজ করতে পারি না, একটাকে বললাম হচ্ছে এগ্রি বেসড, আর একটাকে বলতে পারি হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট, বা আপনাদের ভাষায় আছে অটোমেশন যেটাকে। সো যেটা এগ্রি বেসড হবে সেটাকে ওই সব ওভারঅল প্রোডাক্ট, এগ্রি বেসড প্রোডাক্টের মধ্যে ফুড রিলেটেড আইটেম চলে আসবে, ক্লোথ আইটেম চলে আসবে, শেল্টার চলে আসবে, মানে লেবার ইন্টেন্সিভ। অটোমোশনের মধ্যে চলে আসবে ধরেন ইলেকট্রনিক্স, ইকুইপমেন্ট, মেশিনারিজ, ওগুলো চলে আসবে। তো এগুলোকে সবগুলোকে একসাথে করে দেন আমাদের যে অ্যাভেলেবল রিসোর্সেস আছে সেটা দিয়ে যখন আমরা পিপিএফ আঁকবো তখন একটা দেশে যাবো। তো সেই ক্ষেত্রে অনেকগুলো বান্ডেল অফ গুডস কে আমরা দুটো ক্যাটাগরাইজ করে সেখান থেকে হচ্ছে আমরা একটা ওভারঅল ইকোনমির জন্য পিপিএফ পেয়ে থাকি। আর যদি স্পেসিফিক প্রোডাক্টের জন্য যাই তখন এরকম মানে ইয়াতে নেই। আচ্ছা, আরো একটা প্রশ্ন হতে পারে, ম্যাডাম এখানে কি দুই ক্ষেত্রে এরকম ডিফারেন্ট প্রোডাক্টই নিতে হবে, ডিফারেন্ট মানে একটা ক্যাপিটাল একটা লেবার ইন্টেন্সিভ হবে না, হাতে দুটো ক্যাপিটাল ইন্টেন্সিভ নিতে পারেন। যেমন আমি এখানে বইয়ের এক্সাম্পলটাই দেখেন, এখানে বলছে কোয়ান্টিটি অফ কার, আর এক জায়গায় বলছে কোয়ান্টিটি অফ কম্পিউটার প্রোডাকশন। তো দুটো কিন্তু সেম টাইপের প্রোডাক্ট, ক্যাপিটাল ইন্টেন্সিভ, তাই না? জি ম্যাম। তো এখানে কিন্তু আমি এটা করতে পারছি না। তো এইটাই, এরকম কোনো কথা নাই যে আমাকে একদম স্পেসিফিকলি দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট নিতে হবে। তবে হ্যাঁ, দুই পাশে কার নিতে পারবো বা দুই পাশে কম্পিউটার নিতে পারবো না, ডিফারেন্ট প্রোডাক্ট নিব, but it doesn't mean যে both of the product will be, one product will be capital intensive, another product will be labor intensive, এরকম টাইপের কিছু থাকবে। তো এখান থেকে প্রশ্ন দুইটাই পিপিএফ এর ডেফিনেশন চায়, আনঅ্যাটেনেবল পয়েন্ট কোনটা সেটা জানতে চাই, বা কিভাবে মুভ করতে পারে, অপরচুনিটি কস্ট কিভাবে ক্যালকুলেশন, এই ধরনের কিছু কোশ্চেন করতে চায়। তারপরেও যদি মাথায় একদমই কাজ না করে যে ম্যাডাম প্রশ্নটা কিভাবে করবে, তাহলে দেখবেন যে কিছু রিভিউ কুইজ আছে, আমি ওখানে একটু যাবো, ওখান থেকে আমি প্রশ্ন করবো। আচ্ছা, the next part from this chapter, that is the difference between microeconomics and macroeconomics, আমরা অলরেডি এটা পড়ে আসছি আমাদের ফার্স্ট চ্যাপ্টারে, একদম ফার্স্ট লেকচারে আমরা এটা পড়েছি। আরে আমি সেই কিউট মেওটা আবার দেখতে পাচ্ছি। তো ফার্স্ট লেকচারে আমরা হচ্ছে গিয়ে পড়ে আসছিলাম যে what's the difference between micro and macro. I'm repeat it again. Micro means it will discuss about individual economic activities. আমি কি কিনবো, আপনি কি কিনবেন, আমার সেভিংস প্যাটার্ন কি, আপনার সেভিংস প্যাটার্ন, আমার ইচ্ছা নিয়ে এখানে কথাবার্তা, এখানে ওভারঅল ইকোনমি নিয়ে কোনো কথা বলে। বাট when I'm talking about a group of people, overall economy, that means anything with the worldwide economic phenomena, then it will cover macroeconomics. So this is micro and macro, এটাই বলতে চাচ্ছিলাম, দুইটার মধ্যে ডিফারেন্স আমরা পড়বো। এই তো এবার আসি হচ্ছে গিয়ে কিছু স্যাম্পল কোশ্চেন পাবেন। আচ্ছা, নর্মেটিভ এন্ড পজিটিভ স্টেটমেন্ট এগুলাতে যাবো, যেগুলা টাচ করছে না এগুলা আর করা দরকার নেই। একটা কাজ একটু করতে পারেন, সেটা হচ্ছে কি এখানে কিছু কেস স্টাডি নিয়ে কথা বলা আছে, যেহেতু আপনারা একদম বেসিক লেভেলের ইকোনমিক্স পড়েন, আমি কেস স্টাডি গুলো নিয়ে কথা বলতে চাই না। তো এখানে এটা একটু দেখতে পারেন যে হু উইল স্টাডি ইকোনমিক্স, কাদের আসলে পড়া উচিত, এটা একটা খুব কমন কোশ্চেন হয়ে যায়। তো আমি একটা কোর্স করেছিলাম লাস্ট ইয়ারে কোর্সেরাতে, সেখানে এরকম মানে এরকম ছিল যে অ্যাজ এ সায়েন্টিস্টও আপনার কিছু ক্ষেত্রে ইকোনমিক্স এর নলেজ লাগে, তো আসলে সবারই পড়া উচিত। তো কেন পড়া উচিত ওই কেস স্টাডিটা একটু পড়ে দেখেন ওখানে কি বলেছে। তো ফাইনালি আমি একটু ডেমো কোশ্চেন গুলো দেখ, আমাদের প্রত্যেকটা পোর্শন শেষে দেখবেন কিছু কুইজের বিষয় থাকে, এটা ওই পিপিএফ এর পরেও আছে, তেমনি এই যে মাইক্রো ম্যাক্রোর পরে আছে, কুইজ থেকে আপনি কোশ্চেন পেতে পারেন কিছু, অথবা আর যদি ওখানে অত কষ্ট ওখানে নাও যেতে পারেন, আমি ওখান থেকে দেখি এই জন্য বললাম অনেক সময় ওখান থেকে কোশ্চেন করি। যদি ওখান থেকে না যেতে চান তাহলে আমাদের যখন চ্যাপ্টার এন্ড হয়ে যায় প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে দেখবেন কোশ্চেন ফর রিভিউ, এরকম কিছু কোশ্চেন এখানে থাকে। ওকে, সো এখানে কিছু রিভিউ কোশ্চেন থাকে, এই রিভিউ কোশ্চেন গুলো একটু দেখতে পারেন। তো এখান থেকে দেখলে ইউ উইল গেট সাম আইডিয়াস অ্যাবাউট দ্য কোশ্চেন প্যাটার্ন। তো আজকে আমি এতটুকুই রাখবো, কজ ডিবি তে আমি আজকে এতটুকু শেষ করেছি। তো ডিএ তে আমি এর বেশি যাবো না, দুইটা সেকশন আমি সেম প্যাটার্নে রাখবো। তো আমাদের নেক্সট টুইসডে যেটা এক্সাম থাকবে, নেক্সট ক্লাসে আসলে আমি একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করব, এটাও এই বই থেকে আছে, দেখিয়ে দিই কোন চ্যাপ্টারে চলে যাব। নেক্সট ক্লাস উই উইল স্টার্ট চ্যাপ্টার 4। এটা আমার অনেক পছন্দের একটা চ্যাপ্টার, আপনাদের যদি হ্যাঁ পার্ট 3 তে চলে গেলাম, আমার খুবই পছন্দের একটা চ্যাপ্টার। জি জি বল। না নেক্সট ক্লাস না, নেক্সট টুইসডে, নেক্সট ক্লাস তো থার্সডে তে।
তো আমরা আসলে এখান থেকে এই চ্যাপ্টার, এবং এইটা হচ্ছে এমন একটা চ্যাপ্টার 4, এটার প্রত্যেকটা পয়েন্ট থেকে কোশ্চেন করা যায়। তো চ্যাপ্টার 4 এর আমি যতটুকু শেষ করবো এটুকু পর্যন্ত আমাদের ক্লাস টেস্ট থাকবে, নেক্সট মঙ্গলবারে ক্লাস টেস্ট হবে। তো আর নেক্সট ক্লাসে চ্যাপ্টার 4 এ প্রচুর গ্রাফ আঁকতে হয় আমাদের, তো ওইটার জন্য একটু খাতা কলম নিয়ে প্রিপারেশন নিয়ে নেক্সট ক্লাসে এসে। ওকে, আনটিল সবাই ভালো থাকবেন। আর জি যারা মিস, একটা অ্যাটেন্ডেন্স কথা মিস ছিল। করে গিয়েছেন, যারা অ্যাটেন্ডেন্স মিস করে গেছেন, আমি আজকে যখন ম্যানুয়ালি নিয়েছি পরে জয়েন করেছেন, তাদের অ্যাটেন্ডেন্সটা আমি নেক্সট ক্লাসে দেব ইফ ইউ জয়েন দ্য ক্লাস অন টাইম। অন ম্যাম টাইমে জয়েন করলে তখন আজকে ক্লাসের অ্যাটেন্ডেন্স পেয়ে ম্যাম যাবেন। অন টাইমেই ম্যাম সবসময় জয়েন করি। ম্যাম, আজকে ম্যাম কারেন্ট ছিল না আর ম্যাম ওয়াইফাই ছিল না, যার কারণে জয়েন করতে পারিনি ম্যাম। ফার্স্টের দিকে। কি বললাম? জি, আমি কি বলেছি অ্যাটেন্ডেন্স দিব না? আমি কিন্তু বলেছি দিব, বাট তাহলে কন্ডিশন ইজ দ্যাট অ্যাটেন্ডেন্সের সময় বলে দিবেন। আমি এইটা আজকে ক্লাস শেষেও বলেছি যে যাদের সমস্যা আছে সমস্যাগুলো উল্লেখ করেছে, কোর্সে হ্যান্ড রেইজ করা, তাদের অ্যাটেন্ডেন্স এখন দিব। আচ্ছা, মিস কোশ্চেন করে প্যাটার্ন গুলো গেছেন। কেমন হচ্ছে? কোশ্চেন আহ, প্যাটার্ন গুলো কি হবে? মানে এমসিকিউ টাইপের আসবে নাকি? না, Immediate? আমি কখনো এমসিকিউ কোশ্চেন করি না, ফাইনালে কিছু এমসিকিউ দেই, মানে যখন গুগল ফর্ম ক্রিয়েট করে দেই, বাট ক্লাস জি। টেস্টে এমসিকিউ হবে না। ক্লাস ক্লাস টেস্টে টেস্ট সেমি এমসিকিউ ব্রড হবে। টাইপের কোশ্চেন থাকবে। ক্লাস টেস্টে এমসিকিউ থাকবে না, কোনোভাবে ক্লাস টেস্টে এমসিকিউ হবে না, সেমি ব্রড কোশ্চেন থাকবে। ক্লাস টেস্টে সেমি ব্রড কোশ্চেন হবে। আমি ক্লাস টেস্টে নেক্সট ক্লাসে আর একটু কথা বলবো যে কি ধরনের কোশ্চেন দিব, গ্রাফ থাকবে কিনা, সাবমিশনটা কিভাবে করবেন ম্যাম সবই আরেকটু বলবো। ম্যাম, প্রিন্সিপাল গুলো ম্যাম মানে এই শীটের এক্সাম্পল থেকে পড়তে হবে না আদার্স থেকে পড়তে হবে আরো? না, প্রিন্সিপাল গুলো যদি এক্সপ্লেইন করতে বলি সেক্ষেত্রে আমি রিয়েল লাইফ এক্সাম্পল চাই, অর্থাৎ নিজের লাইফে ওই প্রিন্সিপালটা চিন্তা করে যে এক্সাম্পল পাবেন সেটা দিবেন। বারবারই এটা আমি এই জন্য বারবার বলছি যে স্লাইডটা আমার শেয়ার করার কোনো ইচ্ছা ছিল না, স্লাইড শেয়ার করলে স্লাইডের এক্সাম্পল গুলো দেন প্লিজ স্যার, এটা করেন না। ওটা জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য। দেখবেন যে প্রত্যেকটা প্রিন্সিপালিটি কোনো না কোনো ভাবে আপনি আপনার লাইফের সাথে রিলেট করতে পারেন, সেখান থেকে এক্সাম্পল দেন। এবং আই প্রেফার কনসেপচুয়াল অ্যান্সার মোর দেন মেমোরাইজেশন মার্ক। বিলিভ মি, আপনি কনসেপচুয়ালি লিখলে আমি আপনাকে বেশি মার্কস দেব। কোনো ডাউট থাকলে আপনারা তো ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছেন 192 ব্যাচের, আমার 191 ব্যাচের স্টুডেন্টদের একটু জিজ্ঞাসা করেন। আমি ওদের এই সেম কোর্সে লাস্ট সেমিস্টারে নিয়ে আসছি, এই কথাটা বলতে বলতে আমার মুখে ফেনা উঠে গেছে যে আমি কনসেপচুয়ালে বেশি মার্কস দিই। এবং আফটার মিড ওদেরকে খাতা ধরে ধরে আমি বলেছিলাম যে এই জায়গায় এইভাবে এইভাবে লিখলে, এবং সব ক্ষেত্রে আমার একটাই কথা ছিল কনসেপচুয়াল, এবং কনসেপচুয়ালি যে লিখছে সেই সবচেয়ে ভালো মার্কস পেয়েছে। কনসেপচুয়াল কি? কনসেপচুয়াল হচ্ছে কি বুঝে নিজের মতো করে লেখা, আমি ওটা পছন্দ। আমার ওই আজকে তো কোনো কাজ নাই না? না, আজকে কোনো কাজ নেই, টাস্ক দিলাম না। তো যেটা হচ্ছে কি বুঝে নিজের মতো করে লিখলে বেশি মার্কস পাবেন, বরঞ্চ ওই কপি পেস্ট হুবহু আপনি যখন গুগল থেকে লিখবেন হুবহু আমি তত মার্কসই কমাই দেবো। কারণ সাথে নিজে থেকে লিখলে বেশি মার্কস পাবেন। আর এখন তো আরো সোজা, টার্নেটিন আছে না, একদম দিব আর সব একদম সবারটা বের হয়ে আসবে, কত পার্সেন্ট জি ম্যাম, শূন্য দিয়ে দিবেন ম্যাম। একদম সিরিয়াসলি শূন্য দিব, আমার সেই রেকর্ড আছে। এবং খাতা একদম স্ক্রিন শেয়ার করে দেখিয়েছি যে এই জন্য এই আপনি শূন্য পেয়েছেন, এই স্টুডেন্ট শূন্য পেয়েছেন। ঠিক ম্যাম আছে, ওই দিন আপনাকে ভার্সিটিতে দেখছিলাম, সালামও দিছিলাম, কিন্তু আপনি উত্তর দেননি ম্যাম। ম্যাম খেয়াল করেন। সরি সরি সরি। কবে? ওই যে আইটিডি সময়? জি ম্যাম, রাত্রে ম্যাম 8টার দিকে সবাই বের স্যার, হচ্ছিলেন। অনেক মানে বুঝতেছেন কি এক্সস্টেড ছিলাম, সারাদিন জি অফিসে ম্যাম। ছিলাম, একদম সকাল 8টায় অফিসে গিয়েছি, 2 দিন এরকম ছিল। 8টা থেকে একদম রাত্রে, লাস্ট দিন তো আমি বাসায় এসেছি রাত্রে 10:30। আচ্ছা, পার্সোনাল টক না করে, হয়তো এক্সস্টেড ছিলাম, নোটিস করেন, সরি। নেক্সট দিন দেখা হলে ইনশাল্লাহ কথা হবে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। ওকে, ওকে ম্যাম, বাই। ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু 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 আলাইকুম। আলাইকুম।